আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোমের মডিউল ই থেকে আলোচনা করব। থিওরির যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আজকে শেষ করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসে একটু সময় হতে লাগবে, আমরা এটা শেষ করে দেব। তো ক্রেডিট ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে আমাদের প্রশ্ন থাকে। এখান থেকে আমরা সাজেশনের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে মনে করছি, ভালো নিরাপত্তা বা ভালো জামানত বলতে কি বোঝো, ভালো জামানতের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি। এটা কিন্তু আমরা বানে লেখার মতো প্রশ্ন। তারপরে আছে নিরাপত্তা বীমা কভারেজ কেন গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আমরা বানিয়ে লিখতে পারবো, হয়তো একটু ক্লু যদি আপনার জানা থাকে তাহলে সেটা আমাদের বানিয়ে লেখা সহজ হবে। তো এখানে অনেক ধরনের প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখব। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, সাজেশন আমাদের দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন। আপনারা কিন্তু এখানে যে সাজেশনের যে প্রশ্নগুলি দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু পড়বেন। হ্যাঁ, এর বাইরে পড়ার দরকার নেই, ইনশাল্লাহ এর মধ্যে থাকবে। তাহলে এখানে 1 নম্বর আছে গুড সিকিউরিটিস কি, ভালো জামানত বা ভালো নিরাপত্তা বা ভালো সিকিউরিটি কি। এখানে বিভিন্ন ভাবে থাকতে পারে, ভালো জামানত বা ভালো নিরাপত্তা বা ভালো সিকিউরিটি বা গুড সিকিউরিটি, এভাবে লেখা থাকতে পারে, বিভিন্নভাবে লেখা থাকতে পারে। আচ্ছা, ভালো জামানত বলতে আমরা, আচ্ছা এই অধ্যায় কি আলোচনা করা হয়েছিল না হয় নাই? আচ্ছা, এই অনেক সাত দিনের নম্বর 7 নম্বর পর্যন্ত হয়েছিল স্যার। এই অধ্যায় সাত 7 নম্বর, নম্বর 7 নম্বর পর্যন্ত হয়েছিল না? জি, স্যার। আচ্ছা আচ্ছা, তাই তো একটু ওইরকম মনে হচ্ছে। হ্যাঁ, 7 নম্বর প্লেজের অপরিহার্য বৈশিষ্ট্য 7 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছিল। আমরা 8 নম্বর আজকে দেখব বন্দুকদার, মানে এখানে বন্দুকদার বা অঙ্গীকারকারীর অধিকার গুলো কি কি, প্লেজারের অধিকারগুলো কি কি, আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আর হাইপোথেকেশনের অধীনে ব্যাংকে কি কি সতর্কতা নেওয়া দরকার। আর এই প্রশ্নটা আমাদের কাছে বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে 96তম ব্যাংকিং ডেভেলপ পরীক্ষা এসেছিল, হাইপোথেকেশন এবং হচ্ছে প্লেজের মধ্যে পার্থক্য। এটা আমরা ফার্স্ট পার্টে কিন্তু ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিস যেটা আছে আছে ওই সাবজেক্টে কিন্তু আমরা দেখেছিলাম এই হাইপোথেকেশন, লিয়েন কি, অ্যাসাইনমেন্ট কি, এই জিনিসগুলো কিন্তু দেখে আসছিলাম। তো 7-এর পর আমরা 8 নাম্বার থেকে আমরা আলোচনা করবো। তাহলে ঠিক আছে, আমরা এগুলো কিন্তু একবার পড়ে গেলে আপনার মনে থাক, মানে বানিয়ে লিখতে পারবেন আর। তাহলে অঙ্গীকার বা প্লেস, এখানে আমাদের আপনার কথা হচ্ছে 8 নম্বর, যে বন্দুকদার বা অঙ্গীকারকারীর আহ অধিকারগুলো কি কি। অঙ্গীকারকারীর অধিকার সুদ এবং অন্যান্য চার্জ সহ ঋণ পরিশোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জামানত ফেরত দাবি করার অধিকার বন্দুকদারের রয়েছে। এগুলা এই জিনিসগুলা একবার খালি ঠান্ডা মাথায় পড়বেন, আপনার মনে থাকবে যে বন্দুকদারের একটি যুক্তিসঙ্গত নোটিশ পাওয়ার অধিকার রয়েছে যদি বন্দুক গ্রহীতা বন্দুক গ্রহীতা বন্দুককৃত পণ্য বিক্রি করতে চান। যদি বন্দুক এই ধরনের নোটিশ না পান তাহলে বন্দুকদারের তার ক্ষতির কারণে দাবির অধিকার রয়েছে। অর্থাৎ যে বন্দুক রাখে আর এখানে আমাদের দুইটা জিনিস কিন্তু খুব ভুল হয় এখানে, এই যে এই দুটা জিনিস, কে বন্দুকদার, প্লেজি আর প্লেজার। যে ব্যক্তি, এই যে প্লেজার, এখানে যে ব্যক্তি জামানত হিসেবে মালামাল সরবরাহ করে, জামানত হিসেবে মালামাল সরবরাহ করে, অর্থাৎ মালের জামিনদার, তাকে প্লেজার বলে। আর যার কাছে পণ্য সরবরাহ করা হয় তাকে প্লেজি বলে। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের এলোমেলো হয়ে যায়, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। যে অর্থাৎ একজন পণ্য বন্ধক রাখছে ব্যাংক আর ব্যক্তি আর এরকম প্রতিষ্ঠান এবং ব্যক্তি। তাহলে হচ্ছে কি প্রতিষ্ঠান হচ্ছে
এখানে বলা আছে যার কাছে পণ্য সরবরাহ করা হয় তাকে বলা হয় প্লেজি। আর যে প্লেজি। ব্যক্তি জামানত হিসেবে মালামাল করে সরবরাহ করে মালের জামিনদার তাকে প্লেজার বলা হয়। অর্থাৎ আমাদের এখানে যে ব্যক্তি জামানত হিসেবে মাল সরবরাহ করে, তার মানে ব্যক্তি হচ্ছে প্লেজার, আর ব্যাংক হচ্ছে প্লেজি। যার কাছে পণ্য সরবরাহ করা হয় তাকে বলা হয় প্লেজি, ব্যাংক হচ্ছে প্লেজি। তাহলে ব্যাংক হচ্ছে জামিনদার। আচ্ছা, তাহলে আমরা ব্যক্তি হচ্ছে আমাদের কাছে কি প্লেজার, আর ব্যাংক হচ্ছে প্লেজি। এই দুটা জিনিস আমাদের এখানে একটু মনে রাখতে হবে। এই এখানে যে কার অধিকারের কথা বলছে, এই অধিকারটা আমরা অনেক সময় ভুল হয়ে যায়। যে এখানে যে বলছে যে বন্দুকদার বা অঙ্গীকারকারীর বন্দুকদার বা অঙ্গীকারকারীর প্লেজারের অধিকারগুলো কি কি। এখানে বন্দুকদার, ভাষাটা একটু মনে হয় ইয়া হয়ে গেছে এখানে লেখা। এখানে যেটা বলা আছে যে সুদ এবং অন্যান্য চার্জ সহ ঋণ পরিশোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জামানত ফেরত দাবির অধিকার বন্দুকদারের রয়েছে। বন্দুকদারের একটি যুক্তিসঙ্গত নোটিশ পাওয়ার অধিকার রয়েছে যদি বন্দুক গ্রহীতা বন্দুককৃত পণ্য বিক্রি করতে চান। যদি বন্দুক এই ধরনের নোটিশ না পান, আচ্ছা, এই ধরনের নোটিশ না পান তাহলে বন্দুকদারের তার ক্ষতির কারণে দাবির অধিকার রয়েছে। বিক্রয়ের ক্ষেত্রে বন্দুক গ্রহীতার কাছ থেকে ঋণ সম্পূর্ণরূপে পরিশোধের পর তার কাছে থাকা যে কোনো উদ্বৃত্ত পাওয়ার অধিকার রয়েছে। যদি প্রতিশ্রুতিবদ্ধ জামানতের একটি অংশ বিক্রি করে ঋণ ঋণটি সন্তুষ্ট হয় বলতে ঋণটি কভার হয়, তাহলে বন্ধকের অবশিষ্ট অবিকৃত জামানত ফেরত পাওয়ার অধিকার রয়েছে। আর যদি বন্দুকদারের অবহেলার কারণে পণ্য কোনো ক্ষতি হয় তাহলে বন্দুকদারের কোনো, এটা বন্দুকদারের হল। এখানে এখানে ভাষার একটু ইয়ে হয়েছে। এখানে বন্দুক গ্রহীতা, এখানে হবে এটা গ্রহীতা হবে। যদি বন্দুক গ্রহীতার অবহেলার কারণে পণ্যের কোনো ক্ষতি হয় তাহলে বন্দুকদারের তার ক্ষতির জন্য দাবির অধিকার রয়েছে। দুটা ভাষা একটু ইয়ে হয়ে গেছে, তাহলে প্যাচ লেগে গেছে। অর্থাৎ প্লেজি আর প্লেজার, এই দুটা ইয়ের মধ্যে আমাদের প্যাচ লেগে গেছে। অর্থাৎ আমাদের ব্যক্তির যে একটা অধিকার, যে বন্দুক রাখছে ব্যাংকের কাছে, যে পণ্য বা কোনো মালামাল ব্যাংকের কাছে যে বন্দুক রাখছে, এই ব্যক্তির অধিকারগুলো কি কি সেখানে এখানে আলোচনা করা হবে। যে ব্যক্তির অধিকারগুলো কি কি, যে সুদ এবং অন্যান্য চার্জ সহ ঋণ পরিশোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জামানত ফেরত দাবির অধিকার বন্দুকদারের আছে। তাহলে সুদ এবং অন্যান্য চার্জ পরিশোধের পর যে জামানত থাকবে সে জামানত বন্দুকদারের ফেরত পাওয়ার অধিকার রয়েছে। এই দুটা জিনিস কিন্তু আমাদের পরীক্ষায় লিখতেও ভুল হয়, বুঝতেও ভুল হয়, বা হয়তো বা বুঝেও দেখা যাচ্ছে এলোমেলো করে আমরা ফেলাই চাপের মুখে, এরকম হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের প্লেজারের অধিকার বলতে আমাদের এই বন্ধকদারের অধিকার অর্থাৎ ব্যক্তির অধিকার। এখানে আমরা ব্যক্তি আর ব্যাংকে দুটা বিষয় মাথায় নিয়ে আসবো, তাহলে আমাদের কাছে সহজে এই পার্থক্যটা লিখতে পারবো। তাহলে ব্যক্তির কি কি অধিকার আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যাংকে যে ব্যক্তি বন্ধক রাখে তার অধিকার কি কি রয়েছে। তাহলে সুদ, প্রথম অধিকার হচ্ছে সুদ এবং ব্যাংকের অন্যান্য দেনাপাওনা বা অন্যান্য চার্জ পরিশোধের পর সে পণ্যটা যে বন্ধক রেখেছিল সে পণ্যটা ফেরত পাওয়ার অধিকার রাখে। তারপরে আছে বন্ধকদারের একটি যুক্তিসঙ্গত নোটিশ পাওয়ার অধিকার রয়েছে। যদি বন্দুক গ্রহীতা বন্দুককৃত পণ্য বিক্রি করতে চান, যদি বন্দুক এই ধরনের নোটিশ না পায়, যদি
বন্দুকদার, যদি বন্দুকদার এই ধরনের নোটিশ, বন্দুকদার আর বন্দুক গ্রহীতা এই দুটা বিষয় কিন্তু আমাদের এলোমেলো হয়ে যাচ্ছে। বন্দুকদার আর বন্দুক গ্রহীতা, তো বন্দুকদার হচ্ছে ব্যক্তি, বন্দুকদার হচ্ছে ব্যক্তি আর বন্দুক গ্রহীতা হচ্ছে ব্যাংক। বন্দুক গ্রহীতা হচ্ছে ব্যাংক আর বন্দুকদার হচ্ছে ব্যক্তি। আচ্ছা, তাহলে এখানে যদি বন্দুক গ্রহীতা হবে, এটা এটা বন্দুকদার, যদি বন্দুকদার এই ধরনের নোটিশ না পান তাহলে বন্দুকদার তার ক্ষতির কারণে দাবির অধিকার করতে পারবে। অর্থাৎ ব্যাংক যদি বন্ধক গ্রহীতাকে নোটিশ না দিয়েই যদি তার মালামাল বিক্রি করে বা কোনো কোনো কিছু হয়ে যায়, তাহলে সে তার প্রেক্ষিতে একটা আইনের অধিকার থাকতে পারে, আইনের অধিকার রয়েছে। বন্ধুদের একটা আইনের অধিকার রয়েছে যে ব্যাংক আমাকে না জানিয়ে আমার মালামাল বিক্রি করেছে বা আমার মালামাল এই করেছে, হস্তান্তর করেছে, এই অধিকারটা তার আছে। বিক্রয়ের ক্ষেত্রে বন্ধক গ্রহীতা কাছ থেকে ঋণ সম্পূর্ণরূপে পরিশোধের পর তার কাছ থেকে থাকা উদ্বৃত্ত পাওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ বিষয়টা এরকম যে এই যে পণ্যটা রাখছে, এ যে পণ্যটা দিয়েছে সে পণ্যের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, ব্যাংকে ঋণ আছে তার 80,000 টাকা, তাহলে 1 লক্ষ টাকাতে বিক্রি করে 20,000 টাকা যে উদ্বৃত্ত থাকবে, 20,000 টাকা সে পাওয়ার অধিকার রাখে। এ কথা এখানে বলা আছে। এটা আপনার ভাষায় শুনেন, এটা কিন্তু এই হবে না, আপনার ভাষা আপনি লিখবেন। বন্দুকদার আর বন্দুক গ্রহীতা এই দুটা ভাষায় মাথার মধ্যে রাখা চাইতে, এখানে অনেক ধরনের হয়তো ভাষা বলা আছে, আপনি দুটা ভাষাকে প্রায়োরিটি দিবেন। একটা হচ্ছে বন্দুকদার, তাহলে আমাদের এটা কিন্তু মাথায় ইয়া হবে, মানে থেকে যাবে বন্দুকদার আর বন্দুক গ্রহীতা। বন্দুকদার মানে ব্যক্তি আর বন্দুক গ্রহীতা হচ্ছে ব্যাংক। শেষ। এই দুটা বিষয় আমরা এখানে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আচ্ছা, যদি প্রতিশ্রুতিবদ্ধ জামানতের একটি অংশ বিক্রি করে ঋণটি সন্তুষ্ট হয়, মানে ঋণটি কভার হয়, সন্তুষ্ট বলতে এখানে কভার হয়, তাহলে অবশিষ্ট অবিকৃত জামানত ফেরত পাওয়ার অধিকার রাখে। ওই আগের কথাটা এখানে বলা আছে। যদি বন্দুক গ্রহীতার অবহেলার কারণে, বন্দুক গ্রহীতা মানে ব্যাংকের, যদি ব্যাংকের বা বন্দুক গ্রহীতার অবহেলার কারণে তার জামানতকৃত পণ্যের কোনো ক্ষতি হয়, তাহলে বন্দুকদারের তার ক্ষতির জন্য দাবির অধিকার রয়েছে। এই এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটা অবশ্যই আপনারা দেখবেন। আর এখানে দুটা বিষয় আপনারা হাইলাইটস করবেন, বাংলাতে লিখে রাখুন প্রয়োজন নোটের উপর। বন্দুকদার হচ্ছে ব্যক্তি আর বন্দুক গ্রহীতা হচ্ছে ব্যাংক। বন্দুক গ্রহীতা হচ্ছে ব্যাংক, তাহলে আপনার একটু এই বিষয়টা মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে বন্দুকদার আর বন্দুক গ্রহীতা এই দুটার কথা একটু মনে রাখেন। তারপরে এখানে বলা আছে যে বন্দুকদার বা অঙ্গীকারকারীর বাধ্যবাধকতাগুলো কি কি, অর্থাৎ ব্যক্তির ব্যক্তির বাধ্যবাধকতাগুলো কি কি, এই বিষয়টা আমরা এখানে এক নজরে একটু দেখে নেই। এগুলা কিন্তু আপনার, এই যে আপনি জিনিসটা পড়লেন বা জানলেন, এটা কিন্তু আপনি লিখতে পারবেন। একজন বন্দুক একজন বন্দুকদারকে অবশ্যই বন্দুক গ্রহীতার কাছে বন্দুক রাখা পণ্যের উপাদানগত ত্রুটি বা ঝুঁকি প্রকাশ করতে হবে। যে পণ্যটা বন্দুক রাখছে সে পণ্যর মধ্যে কি কোনো ঝুঁকি রয়েছে না ঝুঁকি নেই, এই জিনিসটা কিন্তু বন্দুক গ্রহীতাকে ব্যাংকে জানাতে হবে। বন্দুক যদি তা করতে ব্যর্থ হয়, অর্থাৎ বন্দুক গ্রহীতা এখানে একটু ইয়ে হয়েছে, একটু আপনার একটু ইয়ে যখন পড়বেন তখন এটা ইয়ে করবেন। বন্দুক বলতে এটা এটা হচ্ছে বন্দুকদার, বন্দুকদার যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে ক্ষয়ক্ষতির জন্য বন্দুকদাতার কাছে দায়বদ্ধ হতে, অর্থাৎ বন্দুক গ্রহীতা, এত ভাষা প্রয়োগ না করে বন্দুক গ্রহীতার কাছে দায়বদ্ধ হতে পারে, এভাবে লিখবেন। তাহলে অর্থাৎ মোট কথা এখানে তার যে বাধ্যবাধকতা গেলে কি, তার অবশ্যই যে কাজগুলো করণীয় সেটা হচ্ছে, যদি যে পণ্য বা যে জামানত বন্ধক রাখবে সে জামানতের যদি কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে তাহলে সেই ত্রুটির কথাটা ব্যাংকে জানাতে হবে। যদি ব্যাংকে না জানায় তাহলে তার জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে ব্যাংক সেটার জন্য দায়বদ্ধ থাকবে না, সেটার জন্য দায়বদ্ধ থাকবে বন্দুক দাতা, অর্থাৎ বন্দুক দাতা। আচ্ছা, বন্দুক রাখা দ্রব্যের নিরাপদ সংরক্ষণের জন্য বন্দুকদাতার যে কোনো অস্বাভাবিক ব্যয় বহন করতে বাধ্য থাকবে। তাহলে নিরাপদে সংরক্ষণের জন্য বন্দুকদাতার
যদি কোনো ক্ষয়ক্ষতি বা জামানত কিন্তু কোনো সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে বা অস্বাভাবিক কোনো ব্যয় হয়ে থাকলে সেই অস্বাভাবিক ব্যয়ের আহ, আহ, ব্যয়টা বহন করবে বন্দুকদার বা বন্দুকদাতা। যেখানে অঙ্গীকারকারী তার পণ্য বিক্রয়ের অধিকার প্রয়োগ করেছে, সেই ঘাটতি পূরণ করার জন্য অঙ্গীকারকারী দায়বদ্ধ যদি এর দ্বারা থাকে। দ্রব্যের প্রতিদানকারী শিরোনামে ত্রুটির কারণে বন্দুক গ্রহীতার যে কোনো ক্ষতি অর্থাৎ তার যে বিভিন্ন প্রকার দায়বদ্ধতা রয়েছে এবং কোনো সেই কোনো ত্রুটি বা সে জামানতে কোনো ত্রুটি থাকলে ব্যাংকে জানানো অপরিহার্য। এই জিনিসগুলো তার হচ্ছে বাধ্যবাধকতা। তবে এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা বন্দুকদার এর অধিকার, কি কি অধিকার রয়েছে। আচ্ছা, তারপরে আমার সাজেশনে এখানে দেওয়া আছে 8 নম্বর, বন্দুকদার ও ঋণগ্রহীতার অধিকার। হাইপোথিকেশনের অধিকারে ব্যাংকের কি কি সতর্কতা নেওয়া দরকার। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন এটা যে হাইপোথিকেশনের অধীনে ব্যাংকে কি কি সতর্কতা নেওয়া দরকার। এখানে সতর্কতার অনেক ধরনের এখানে দেওয়া আছে। এই সতর্কতাগুলো একবার সতর্কভাবে পড়ে আমরা আহ, যে সিরিয়ালি লিখতে পারি যতটুকু। হাইপোথেকেশনের অধীনে ব্যাংকের নেওয়া সতর্কতা। হাইপোথেকেশন যেমন পণ্যগুলি ঋণ গ্রহীতার দখলে থাকে, তাই সুবিধাগুলি কেবলমাত্র সেই সমস্ত পক্ষকে দেওয়া উচিত যাদের আর্থিক স্থিতিশীলতা এবং আচ্ছা, তো ব্যাংকের এই সুবিধা দেওয়া উচিত। হাইপোথেকেশনের অধীনে ব্যাংকের অবস্থান প্লেজের মতো নিরাপদ নয়। ব্যাংকারের নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যাংকারকে এই সুবিধা দেওয়া উচিত শুধুমাত্র সেই গ্রাহকদের জন্য যাদের আর্থিক অবস্থা সহায়তা এবং ব্যবসায়িক নীতি আছে। এখন আমরা তো অনেকদিন হচ্ছে এই জিনিসটা দেখেছি, আমরা এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে হাইপোথেকেশন আর হচ্ছে প্লেজের মধ্যে পার্থক্যটা এক নজরে দেখে আসে। এই প্রশ্নটা আমরা একটু মনে হয় পড়লে বেশি ভালো হবে। এই যে এই প্রশ্নটা দেখে আসে এক নজরে, শুধু আমরা সংজ্ঞাটা দেখব যে ঋণের জামানত। প্লেজ প্লেজ আর হাইপোথেকেশনের মধ্যে পার্থক্য যে ঋণের জামানত হিসেবে প্রদত্ত পণ্যের মালিকানা কাগজপত্র দিয়ে ব্যাংকের নিকট হস্তান্তর করাকে প্লেজ বলে। আর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ঋণের জামানত হিসেবে স্থাবর অস্থাবর সম্পত্তির দখল ঋণ গ্রহীতার নিকট এবং মালিকানা কাগজপত্র যদি ব্যাংকের নিকট থাকে হাইপোথেকেশন বলে। তাহলে আমাদের দখল এবং কাগজপত্র দুটাই যদি ব্যাংকের কাছে থাকে তাহলে সেটা হচ্ছে প্লেজ। আর হাইপোথেকেশন হচ্ছে যে স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে দখল ঋণ গ্রহীতার কাছে আছে কিন্তু কাগজপত্র ব্যাংকের কাছে আছে। যেমন আমরা মর্টগেজে যে বিল্ডিং এর উপর লোন দিই, বিল্ডিং এর মালিক ওই বিল্ডিং এ থাকে ঠিকই কিন্তু কাগজপত্র ব্যাংকের কাছে আছে। তাহলে এটা হচ্ছে হাইপোথেকেশন। তাহলে একটা হাইপোথেকেশন আপনি যদি মনে রাখতে পারেন তাহলে প্লেজ আপনার এমনি মনে থাকবে। তাহলে হাইপোথেকেশন হচ্ছে যে মালিকানা থাকে অন্যের কাছে অর্থাৎ মালিকের কাছে ঋণ গ্রহীতার কাছে আর কাগজপত্র থাকে ব্যাংকের কাছে। তাহলে আমরা এখন ওই আগের প্রশ্নে ফিরে যাই, তাহলে আমাদের একটু বুঝতে সহজ হবে যে এখানে হাইপোথেকেশন অধীনে ব্যাংকে কি সতর্কতা নেওয়া দরকার। এখন আপনি বুঝে গেলেন যে দখল আছে ঋণ গ্রহীতার কাছে ব্যক্তির কাছে আর কাগজপাতি আছে আপনার কাছে, তাই না? তাহলে আপনার কি কি সতর্কতা নিতে হবে দেখুন। আপনি এই জিনিসটা যখন বুঝে যাবেন তখন 80% বা 75% মাইন্ড সেট আপনার হয়ে যাবে কিভাবে এই প্রশ্নটা আপনি লিখবেন। তাহলে এখানে ব্যাংকারকে এই সুবিধা দেওয়া উচিত শুধুমাত্র সেই গ্রাহকদের জন্য। জি। আচ্ছা, ব্যাংকারকে উম, গ্রাহকদের জন্য আর্থিক অবস্থা সততা এবং ব্যবসায়িক নীতি আছে। স্টকের প্রথম বিবৃতি নথিগুলো সম্পাদনের সময় প্রাপ্ত এবং যাচাই করা আবশ্যক এবং এটি সাধারণত হাইপোথেকেশন নথির সাথে সংযুক্ত থাকে। স্টকের পর্যায়ক্রমিক, স্টকের বলতে আমরা এখানে মালামালের কথা বলবো যে আমার যে মালামাল থাকবে, যদি রড সিমেন্টের দোকান হয় রড সিমেন্টের,
যদি অন্যান্য আহ, কোনো কিছু দোকান হয়ে থাকে, কাপড়ের বিজনেস হলে কাপড়ের, এরকম ভোগ্য পণ্যের দোকান হলে ভোগ্য পণ্যের, এরকম এলাকে আমরা পণ্যটাকে স্টক হিসাবে এখানে ধরবো। স্টকের পর্যায়ক্রমিক বিবৃতি অনুমোদিত ব্যক্তি দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত হওয়া উচিত। ব্যাংকে নিশ্চিত করতে হবে যে আবেদনকারী অন্য ব্যাংকের মতো একই ধরনের সুবিধা ভোগ করছেন না। অর্থাৎ ব্যাংক আমাদের নিশ্চিত হতে হবে ওই স্টকের উপর সেই ব্যক্তি আর কোনো ব্যাংক থেকে লোন নিছে কিনা, এটা আমাদের নিশ্চিত হতে হবে। সে কথা এখানে বলা আছে যে ব্যাংকে নিশ্চিত হতে হবে যে আবেদনকারী অন্য ব্যাংকের মতো এই একই রকম সুবিধা ভোগ করছে কিনা। তারপরে আছে ব্যাংকের কর্মকর্তাদের অবশ্যই অনুমানকৃত পণ্যের পর্যায়ক্রমিক পরিদর্শন করতে হবে। যেখানে ব্যাংক কর্মকর্তা দ্বারা পরিদর্শন করা সম্ভব নয়, গুডাউন কিপারকে পর্যায়ক্রমিক রিপোর্ট পাঠাতে বলা উচিত। মানে এটার উপর এখন আপনি দেখতেছেন যে আমাদের ব্যাংক কর্মকর্তাদের জি, আমাদের ব্যাংক কর্মকর্তাদের অবশ্যই সেই স্টকগুলো আমাদের ভিজিট করা উচিত। কিন্তু যেখানে আমরা ভিজিট করতে পারবো না বা ভিজিট করতে যেতে পারবো না, তাহলে সেখানে আমরা কি করব, সেখানে যে স্টোর কিপার আছে বা গুডাউন কিপার আছে বা ম্যানেজার আছে, তাদের বলবো স্টকের রিপোর্ট পাঠাতে। একটা নির্দিষ্ট সময় পর পর তাকে বলবো যে স্টকের রিপোর্ট পাঠাতে। যেমন আমরা অনেক সময় ব্যাংকের পক্ষে সম্ভব হয় না যে এক নির্দিষ্ট সময় পর পর সেখানে গিয়ে স্টক পরিদর্শন করে। তখন আমরা কি করব, ও অমুক ম্যানেজারকে বলবো যে আপনারা 7 দিন পর পর বা 10 দিন পর পর বা 15 দিন পর পর আপনারা রিপোর্ট পাঠাবেন স্টকের। আগুন, চুরি এবং অন্যান্য ঝুঁকির বিপরীতে স্টক সম্পূর্ণরূপে বীমা করা উচিত, যেটা তো অবশ্যই করতে হবে। তারপরে আছে ব্যাংকারকে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে স্থাবর সম্পত্তি বন্ধকের মতো মূল্য কিছু আহ, জামানতীয় নিরাপত্তা নিতে হবে। মানে স্টক ছাড়াও, স্টক তো জামানত হিসেবে থাকতেছে, স্টক ছাড়াও ব্যাংকে আরো কিছু জামানত হিসেবে রাখা জরুরি। ব্যাংকার পচনশীল আইটেমগুলির জন্য অর্থায়ন অনুমতি দেবেন না। যেগুলো পচনশীল সেগুলোর জন্য অনুমতি দেবেন না, এটা তো আমরা স্বাভাবিকভাবেই জানি। তারপরে আছে ব্যাংকের একটি নেম প্লেট উল্লেখ করে যে স্টকগুলি ব্যাংকের সাথে হাইপোথিকেট করা হয়েছে তা জনসাধারণের নোটিশের জন্য রিনিউয়েটার প্রাসঙ্গিক ব্যবসায়িক প্রাঙ্গণে একটি বিশিষ্টভাবে প্রদর্শন করা উচিত, যেটা আমরা প্রায় করে থাকি বা দেখে থাকি, এবং অনেকে সেটা আমরা করিও না। তাহলে এই জিনিসগুলো আমাদের হাইপোথিকেশনের ক্ষেত্রে করা উচিত। তাহলে আমাদের হাইপোথেকেশনের ক্ষেত্রে কোন কোন সতর্কতাগুলো আমাদের অবলম্বন করলে আমরা বিপদে পড়বো না, আমরা ব্যাংকার, আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকি, আমরা সমস্ত যদি কাজকর্ম আমরা যদি ঠিক মতো ভাবে ইয়ে করি, তাহলে আমরা ঝুঁকির মধ্যে থাকবো না। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে হাইপোথেকেশনের পর বলা আছে লিয়েন কি। এটা লিয়েন, আমরা ব্যাংকে অনেক বেশি ব্যবহৃত হয় যে লিয়েন করা আছে, লিয়েন করা আছে। এই লিয়েন করা আছে, বাট এই লিয়েনটা কি, এটা সংজ্ঞার মাধ্যমে আমাদের মানে বই পুস্তকের ভাষায় আমাদের জানতে হবে বা বুঝতে হবে। লিয়েন করা অর্থ যে কোনো কিছুকে আমরা ধরে রাখা, কোনো কিছুর এগেইনস্টে, কোনো ঘটনার প্রেক্ষিতে সেটাকে ধরে রাখা। এখানে যেটা বলা আছে লিয়েন কি, লিয়েন হচ্ছে ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণদাতা ব্যাংক কর্তৃক ঋণ, এটা কি লেখা আছে আবার, সম্পদ মানে ঋণ গ্রহীতার হবে এটা ঋণ গ্রহীতার সম্পদ আটক করে রাখার অধিকারকে ব্যাংকের লিয়েন বা পূর্বশর্ত বলে। তা লিয়েন বা পূর্বশর্ত হচ্ছে যে ব্যাংক যদি, যেমন এটা কোন ক্ষেত্রে হতে পারে, একটা উদাহরণ দিতে পারবেন? এটা আমরা কিন্তু প্রায়শই এই জিনিসগুলো করে থাকি। এটা সর্বোচ্চ উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যদি এফডিআর এর এগেইনস্টে যদি কেউ ঋণ নিয়ে থাকে, এফডিআর এর এগেইনস্টে ক্রেডিট কার্ড নিয়েছে বা এফডিআর এগেইনস্টে ইয়ে নিয়েছে, কোনো লোন নিয়েছে, তাহলে সেই এফডিআরটা আমরা কি করে রাখি, এফডিআরটা লিয়েন করে রাখি, তাই না? তো ওই লোনের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত, অথবা এসওডি নিয়েছে, ওই লোনের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা এফডিআরটা মুক্ত করি না, তাই না? এই এফডিআরটা অমুক্ত করি না, আমরা এফডিআরটা লিয়েন করে রাখি। এটা হচ্ছে আমাদের কাছে একটা সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ যে লিয়েনটা হচ্ছে যে আমাদের যে ঋণ গ্রহীতা যে ঋণটা নিয়েছে সেই ঋণের দাবি পরিশোধ না করা পর্যন্ত আমরা ওই লিয়েন মার্কটা উঠাই না। তাহলে লিয়েনটা হচ্ছে যে অধিকার, সম্পদ আটকে রাখার অধিকার, ধরে রাখার অধিকারটা হচ্ছে আমাদের কাছে লিয়েন। তো লিয়েন হলো এক নির্দিষ্ট বকেয়া
না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নিজের দখলে থাকা পণ্য এবং সিকিউরিটিগুলো ধরে রাখার অধিকার লিয়েন বিক্রয়ের ক্ষমতা দেয় না। এই লিয়েনটা বিক্রয়ের ক্ষমতা দেয় না। উপরের গুলো যেরকম হাইপোথিকেশন প্লেস যেরকম বিক্রয়ের ক্ষমতা দেয়, এই ছোট ছোট জিনিসগুলো দেখেন, এটার মধ্যে থেকে প্রশ্ন কিন্তু বানিয়ে দিতে পারে। আপনি কিন্তু তখন ইয়ে করবেন, মানে দেখা যাচ্ছে জানার প্রশ্ন যে আমাদের সিকিউরিটিগুলির মধ্যে কোনটি আমাদের বিক্রয়ের ক্ষমতা দেয় না বা বিক্রয়ের অধিকার দেয় না। আপনার উত্তরের সপক্ষে যুক্তি দেখান, বা আপনি মানে এরকম ভাবে বানিয়ে দিতে পারে, মানে এখানে বিভিন্ন রকম এরকম বানিয়ে দেয়, প্রশ্নগুলো বানিয়ে দেয়। তখন আমরা কি করি, একটা লেকচার শিট যদি আমরা পড়ি এটা, তাহলে সম্পূর্ণ আপনি লিখতে পারবেন। আর যদি না পড়ি, খালি প্রশ্ন ভিত্তিক যদি মানে হুড়মুড় করে পড়ে যায়, তাহলে আমাদের কাছে কিন্তু কষ্টকর হয়ে যাবে এগুলা। তো লিয়েন হচ্ছে আমাদের বিক্রয়ের ক্ষমতা দেয় না। এটা আমরা যেমন এফডিআর এগেনস্টে যদি কোনো লোন দিয়ে থাকি, তাহলে এফডিআর আমাদের বিক্রয়ের অধিকার। এফডিআর আমরা কি করি, এফডিআর কে আমরা আহ, ভাঙানোর অধিকার দেয় না, বা এফডিআর আমরা কারো কাছে হস্তান্তর করতে পারি না। এখন লিয়েনের প্রকারভেদ, এই লিয়েনের প্রকারভেদ এটা এখানে অনেক ধরনের দিয়ে আছে। এই প্রশ্নটা শুধু আমি লিয়েনটা কি এটা বোঝার জন্য বা এটা জানার জন্য দিয়েছি। তো লিয়েনের প্রকারভেদ অত বেশি গুরুত্বপূর্ণ না, অত বেশি জানা গুরুত্বপূর্ণ না, এটা স্কিপ করলে করতে পারে। তো এখানে বিশেষ লিয়েন, সাধারণ লিয়েন, ব্যাংকারের লিয়েন, ঋণাত্মক লিয়েন, ন্যায়সঙ্গত লিয়েন দেওয়া আছে। দেখলে একবার দেখতে পারেন। বিশেষ লেনদেন হলো, বিশেষ লেনদেন হলো একটি নির্দিষ্ট ঋণের ক্ষেত্রে দেনাদারের পণ্যগুলি ধরে রাখার জন্য পাওনাদারের একটি অধিকার। অর্থাৎ একটি নির্দিষ্ট ঋণের উদ্ভবের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্য ধরে রাখার অধিকার। সাধারণ লিয়েন, এটি সাধারণ লিয়েন শুধুমাত্র একটি নির্দিষ্ট ঋণের ক্ষেত্রেই নয়, বরং ঋণগ্রহীতার কিছু অন্যান্য সম্পদের সাথেও পণ্যগুলি ধরে রাখার অধিকার। অর্থাৎ বিশেষ লিয়েন হচ্ছে বিশেষ পণ্যের ক্ষেত্রে, আর বিশেষ ঋণের ক্ষেত্রে। আর সাধারণ লিয়েন হলো সেটা যে কোনো ঋণের ক্ষেত্রে এটা আমরা লিয়েন করে থাকি। ব্যাংকার লিয়েন, ব্যাংকারের লিয়েন, এটি সাধারণ নিয়ম হিসেবে লিয়েনের অধিকার বিক্রয়ের অধিকার প্রয়োগকারী ব্যক্তিকে দেয় না। একজন ব্যাংকারের লিয়েন সাধারণ লিয়েনের চেয়ে বেশি। ব্যাংকারের ঋণগ্রহীতাকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করে বিক্রির অধিকার রয়েছে। তাহলে এই ব্যাংকারের লিয়েন যেটা, এটা এখানে আবার কিন্তু বিক্রি অধিকার রয়েছে সাধারণ লিয়েনের চেয়ে। সাধারণ লিয়েন আমাদের বিক্রির অধিকার ধরে রাখার অধিকার দেয়, বাট বিক্রির অধিকার দেয় না। তো লিয়েনের এটা আমাদের প্রকারভেদ বেশি জরুরি না, তবে এই জিনিসটা আমাদের কাছে অত্যন্ত জরুরি, এবং আমাদের কিন্তু অবশ্যই এই প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, পূর্ণবন্ধক। আমাদের সাজেশনে এখানে দেওয়া আছে যে পূর্ণবন্ধক এবং দখলহীন বন্ধকের মধ্যে পার্থক্য কি। অনেক গুরুত্বপূর্ণ, 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা হাইপোথেকেশন এর আগে যেটা দেখলাম, হাইপোথেকেশন এবং প্লেজের মধ্যে, হাইপোথেকেশন হচ্ছে দখল ঋণ গ্রহীতার কাছে আছে, কাগজপাতি আপনার কাছে আছে, ব্যাংকের কাছে আছে। তাহলে সেটা হচ্ছে হাইপোথেকেশন। প্লেজ হচ্ছে দখল, কাগজপত্র দুটাই হচ্ছে ব্যাংকের কাছে আছে। জামানতের দখল ব্যাংকারের নিকট থাকে, আর জামানতের দখল ঋণ গ্রহীতার নিকট থাকে। একটা সংজ্ঞা যদি আপনি লিখেন, সংজ্ঞা যদি আপনি একটা লিখেন, তাহলে কিন্তু ওই সংজ্ঞা থেকে কিন্তু তিনটা পার্থক্য আপনি দিতে পারেন। তিনটা পার্থক্য আপনি দিতে পারেন। এ জামানত ব্যাংকের দখলে থাকায় ব্যাংক যে কোনো সময় তা বিক্রির উদ্যোগ নিতে পারে। আর এ জামানত প্রথমে দখলে এনে তারপর বিক্রির উদ্যোগ নিতে হয়। তাহলে বাড়ি আগে আইনের দ্বারা আমরা কি করি, বাড়িটা দখলে নিয়ে আসি, তারপরে সেটা নিলামে উঠাই। আর এটার ক্ষেত্রে আমাদের দখলে পণ্য যেহেতু আছে, যে কোনো সময় আমরা বিক্রি করে দিতে পারি। পণ্যের যে কোনো ধরনের ক্ষতির জন্য ব্যাংক দায়ী থাকে। পণ্যের কোনো ক্ষতি হয়ে থাকলে, কারণ দখল যেহেতু ব্যাংকের কাছে, পণ্যের যে কোনো ক্ষতি হয়ে থাকলে ব্যাংক দায়ী থাকে। পণ্যের যে কোনো ক্ষতির জন্য ঋণ গ্রহীতা দায়ী থাকে, ঋণ গ্রহীতার কাছে সেটা যেহেতু থাকে। বন্ধকি পণ্য বিক্রির জন্য আদালতের নোটিশের প্রয়োজন হয়। এটা বিক্রির জন্য আদালতের নোটিশের প্রয়োজন হয়, এক্ষেত্রে বিক্রির জন্য আদালতের নোটিশের প্রয়োজন হয় না। এই জিনিসগুলো আমরা যদি সংজ্ঞাটা মনে রাখি, তাহলে কিন্তু এটা মনে রাখা আমাদের কাছে একটু ইজি মনে হবে। একটু দেখে নেবেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ে দেখা হয়েছে, অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্টের প্রকারভেদ। অ্যাসাইনমেন্টটা আমাদের জানতে হবে। আমাদের কলেজ ইউনিভার্সিটির যে অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্ট কিন্তু এটা না। অ্যাসাইনমেন্টের এটা হচ্ছে আমাদের ব্যাংকারের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট একটু ভিন্ন।
আহ, কিরকম দেখি একটু এটা। তবে চার্জ ডকুমেন্টে চার্জ সৃষ্টিকারীর যে বিভিন্ন উপাদান সমূহ, এই 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 প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা নিরাপত্তার উপর চার্জ তৈরির বিভিন্ন পদ্ধতি, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়বেন। এই প্রশ্নটা পড়লে, 6 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা পড়লে আপনার অনেক কিছু জানতে পারবেন। সিকিউরিটি চার্জ তৈরি করার সময় বা নিরাপত্তা চার্জ তৈরি করার সময় বা চার্জ ডকুমেন্ট তৈরির বিভিন্ন পদ্ধতি, চার্জ ডকুমেন্ট তৈরির বিভিন্ন পদ্ধতি, প্রশ্নটা বিভিন্ন ঘুরে পেঁচে দিতে পারে, ঘুরে পেঁচে আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এর মধ্যে অনেক কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনারা পড়ে নেবেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আচ্ছা, চার্জ ডকুমেন্ট তৈরির বিভিন্ন পদ্ধতি আমরা এটা দেখে নিব। আর সর্বশেষ যেটা আমরা অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টের প্রকারভেদ আমরা আলোচনা একটু দেখবো এখানে। অ্যাসাইনমেন্ট হচ্ছে কি, যে অ্যাসাইনমেন্ট মানে একজন ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির কাছে বিদ্যমান বা ভবিষ্যতে অধিকার, সম্পত্তি বা ঋণ হস্তান্তর। অর্থাৎ সিকিউরিটি হিসেবে গ্রাহক যখন তার সঞ্চয়ী ও ভবিষ্যৎ ব্যালেন্সকে উত্তোলনের অধিকার ব্যাংকে প্রদান করে, তাকে অ্যাসাইনমেন্ট বলে। তাই অ্যাসাইনমেন্টটা কি, যে সিকিউরিটি হিসেবে যখন সিকিউরিটি হিসাবে যখন কোনো গ্রাহক তার সঞ্চয় হিসাব এবং ভবিষ্যৎ ব্যালেন্স যেটা থাকবে, তার যে এফডিআর বলেন, তারপর ডিপিএস বলেন, এটা উত্তোলনের অধিকার ব্যাংকে প্রদান করবে, তাকে অ্যাসাইনমেন্ট বলে। যেমন এর আগে যেটা আমরা দেখলাম, আম, যেটা আমরা ব্যাংকে করে থাকি, বিশেষ করে ব্যাংকারদের, এটা হচ্ছে ক্রস সেল বা ইয়ার সেল, একে বলে ক্রস সেলই তো বলে মনে হয়। সেটা হচ্ছে যে ডিপিএস করছে একজন, ওই ডিপিএস কারীকে আবার কি করি, এসওডি দিয়ে দিই, এসওডি দিতে। অর্থাৎ ডিপিএস, সে ডিপিএস এর টাকাটা জমা হচ্ছে। অর্থাৎ কেউ ডিপিএস ভাঙতে আসছে, আমরা তাকে বলি যে ডিপিএস ভাঙেন না, আপনার তো আর 1 বছরের মধ্যে, আপনার যেহেতু 5 বছর কষ্ট করে চালাই নেন বা 6 বছর কষ্ট করে চালান, আর 1 বছর পরে আপনার একটা ম্যাচিউর হবে। তাহলে 1 বছর পরে ম্যাচিউর হবে, তাহলে আপনার কি করেন, এই টাকার যেহেতু দরকার, আমরা আপনাকে লোন দিচ্ছি, এই ডিপিএস এর এগেনস্টে আপনি লোনটা নেন, তাই না? তাহলে আমরা তাকে লোনটা দিচ্ছি, আর সে কি করছে, ডিপিএস এর কাগজপত্র ব্যাংকে জমা দিচ্ছে, সে তার ডিপিএস ও চালু আছে, লোনটাও চালু আছে, ক্রস সেলিং। তো আমরা কি করলাম, এই যে ডিপিএস লিয়েন করে আমরা কি করলাম, এসওডি হচ্ছে তাকে ঋণ দিলাম। তাহলে এসওডি, ওই ঋণের শর্ত অনুযায়ী এসওডি যদি সে পরিশোধ না করে, তাহলে কি করব, আমরা ডিপিএস ভেঙে তার দেনা পাওনা কাটি কুটি নিয়ে আমরা কি করব, কোথায় দিব, তার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিব, তাই না? এরকম কিন্তু অনেক হয়েছে। আবার অনেকে ম্যাচুরিটি পিরিয়ড পর্যন্ত সুন্দর মতো ডিপিএস চালাইছে এবং এসওডি চালাইছে, এরকম হয়। তাহলে মূলত অ্যাসাইনমেন্ট সেটাই, যে কোনো সিকিউরিটিস এফডিআর বলুন বা কোনো ডিপিএস বলুন বা কোনো সঞ্চয় হিসাবে অ্যাকাউন্টিং বলুন, সেটা ব্যাংকে উত্তোলনের অধিকার প্রদান করে। কখন উত্তোলনের অধিকার প্রদান করবে? এমনি এমনি উত্তোলনের অধিকার প্রদান করবে কোনো ব্যক্তি জীবনে না। তাহলে কখন প্রদান করবে? যখন কোনো সে ঋণ নিবে, ওটার এগেনস্টে কোনো সুবিধা নেবে। তাহলে অ্যাসাইনমেন্টটা কি? তাহলে অ্যাসাইনমেন্টটা এই অধিকারটাই দেওয়া, যে তার সঞ্চয়ী বা ভবিষ্যৎ ব্যালেন্সকে উত্তোলনের অধিকার ব্যাংকে দেওয়াকে অ্যাসাইনমেন্ট বলে। যে ব্যক্তি অধিকার, আচ্ছা, যে ব্যক্তি অধিকার অর্পণ করেন তাকে অ্যাসাইনর বলা হয়, যার কাছে অধিকার হস্তান্তর করা হয় তাকে অ্যাসাইনি বলা হয়। অ্যাসাইনর হচ্ছে ব্যক্তি, আর এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্টের প্রকারভেদ এখানে আছে 2 ধরনের: লিগ্যাল অ্যাসাইনমেন্ট আর ইকুইটেবল অ্যাসাইনমেন্ট। লিগ্যাল অ্যাসাইনমেন্ট হচ্ছে হস্তান্তর প্রক্রিয়ার পদ্ধতি মাধ্যমে কোনো সম্পদের উপর মোকদ্দমাযোগ্য অধিকার অন্যের অনুকূলে হস্তান্তর করতে হলে তা হস্তান্তরকারী কর্তৃক লিখিত এবং যথাযথভাবে হস্তান্তরিত হতে পারে। এর দলিলে পরিবর্তনশীল নয় এবং চূড়ান্ত প্রকৃতির হয়ে থাকে। হস্তান্তর আইনসিদ্ধ করতে হলে অ্যাসাইনর কর্তৃক হস্তান্তর গ্রহীতার নাম, ঠিকানা এবং ঋণের বিবরণ সহ নথি রাখে।
হবে। আর ইকুইটেবল হচ্ছে উপরে বর্ণিত আইনসিদ্ধ হস্তান্তরের কোনো শর্তের খেলাপ হলে নামমাত্র হস্তান্তর বলে। অর্থাৎ হস্তান্তর লিখিত না হলে এবং তা যথাযথভাবে জানানো না হলে তাকে নামমাত্র হস্তান্তর বলে বা ইকুইটেবল হস্তান্তর বলে। এক্ষেত্রে তাছাড়া আইনসিদ্ধ হস্তান্তরের ক্ষেত্রে ঋণের ঋণ আদায়ে ব্যর্থ হলে ব্যাংক নিজে নিজ নামে মোকদ্দমা দায়ের করতে পারে, কিন্তু নামত হস্তান্তরের ক্ষেত্রে তা সম্ভব নয়। তাহলে এখানে আমাদের লিগাল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ব্যাংক কি করতে পারে? ব্যাংক মামলা মোকদ্দমা করতে পারে। আর ইকুইটেবল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বা নামমাত্র অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটা ব্যাংক মামলা মোকদ্দমা করতে পারে না। এই দুই ধরনেরই আর কি, মূলত এই দুটোই পার্থক্য, লিগাল অ্যাসাইনমেন্ট আর ইকুইটেবল অ্যাসাইনমেন্ট বা নামমাত্র অ্যাসাইনমেন্ট বা হস্তান্তর। আর এটা গত বছর এসেছিল সেটঅপ, এটা কিন্তু হুবহু এইভাবে আসছিল, হোয়াট ইজ সেটঅপ, হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার অফ সেটঅপ, এটা গত বছর এসেছিল, এটা আমরা দেখব না। তো অ্যাসাইনমেন্টের এদের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট এগুলো ধরা হয়েছে। এই প্রশ্নটা, এই অধ্যায়ের প্রশ্নগুলো পড়ার আগে এই অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের একটা করে মাথা প্রশ্ন থাকে, সেটা হলো মাথা প্রশ্ন হলো এটা, এই 6 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে F নাম্বার। আমরা দেখব F নাম্বার, এখানে বলা আছে কি সুপারভিশন অ্যান্ড ফলো আপ অফ লোন অ্যান্ড এনপিএল ম্যানেজমেন্ট। তাহলে সুপারভিশন অ্যান্ড ফলো আপ করতে হবে লোন এবং এনপিএল ম্যানেজমেন্টটা, এই অধ্যায় এটা হচ্ছে আমাদের F 5 নম্বর অধ্যায়। আচ্ছা, এখানে আমাদের 1 নম্বর বলা আছে ক্রেডিট মনিটরিং কি। তো আমরা স্বাভাবিকভাবে কিন্তু ক্রেডিট মনিটরিং কি এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি যে ক্রেডিট মনিটরিংটা হচ্ছে আহ, যে লোন দেওয়ার পরে যে মনিটরিংটা কাস্টমারের সাথে, যে বিষয়টা আমরা কাস্টমারের সাথে ফলো আপে রাখা, তাকে দেখাশোনা করা, তার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, এরকম জিনিসটা কিন্তু দেখা বোঝায়। কিন্তু আসলে আমরা কিন্তু লোন দেওয়ার পরে কিন্তু কাস্টমারের সাথে আমরা কিন্তু তার বিজনেস ভিজিট করা ভুলে যাই, তার সাথে যোগাযোগ ভুলে যাই, কিন্তু সেটা আসলে সেটা সেটা আসলে ঠিক না। লোন দেওয়ার পরে, লোন দেওয়ার পর থেকে তার সাথে আমাদের যখনই সম্পর্কটা শুরু হয়ে গেল তার সাথে আমাদের অবিরত যোগাযোগ রাখতে হবে। তা নাহলে কিন্তু আমার এই ব্যবসায় লোনের কিন্তু ক্ষতি হতে পারে। বগুড়াতে এরকম অনেক দেখেছি, অনেক ব্যাংকারকে অনেকে লোন দিয়ে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বা ফলো আপে রাখা হয়নি। তা সে ব্যক্তি আস্তে 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 দেখা যাচ্ছে যে 2-1 বছরে সে ব্যবসার অবস্থা খারাপ হয়েছে আর কি। তো এরকম আমাদের একটু ফলো আপে রাখা দরকার, তার ব্যবসা চলতেছে না চলতেছে না, সে কি করতেছে, এই জিনিসগুলো দেখা দরকার। অনেক ভালো ভালো ব্যবসায় কিন্তু এরকম আহ ব্যবসাটা কিন্তু তার গুটিয়ে নিয়েছে আর কি, কোনো সমস্যার মধ্যে পড়েছে আর কি। তো ব্যাংকারের কাজ তো শুধু আসলে ব্যাংকের লোন দেওয়া না, ব্যাংকারের কাজ হচ্ছে পরামর্শ দেওয়া, একজনকে পরামর্শ দেওয়া। সেটা হয়তো আমরা যারা ব্যস্ত থাকি, যারা যারা লোনের জন্য বা টার্গেটের জন্য ছুটাছুটি করি, তারা ব্যস্ত থাকি, কিন্তু যারা আমাদের ম্যানেজার স্যার আছে, সেকেন্ড ম্যানেজার স্যার আছে, বা অন্যান্য যে সিনিয়র স্যাররা আছে, সেই স্যারেরা কিন্তু আমরা যখন তাদের সাথে যখন মিটিগেট করব, তাদের সাথে যখন দেখা সাক্ষাৎ করবো যে আমাদের লোনের এই সমস্যা, তার ব্যবসা ভালো চলতেছে না, আমার স্যারের কানে আসে, যখন দেবো ম্যানেজার স্যারের কানে, তখন স্যার কি করবে? স্যার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার ব্যবসায় তাকে পরামর্শ দিতে পারে। তো একজন ব্যাংকার কিন্তু শুধু টাকা, তাকে ঋণের ব্যবস্থা করে দিবে এই না, তাকে বিভিন্ন রকম পরামর্শও দেয়, আর্থিক উপদেষ্টা হিসাবেও কাজ করে। আচ্ছা, তো ক্রেডিট মনিটরিংটা কিন্তু আমাদের এই ধরনেরই কিছু বোঝায়, যে তাকে পরামর্শ দেওয়া, তার ক্রেডিটটাকে দেখাশোনা করা, ভালো ব্যবসা যাচ্ছে কি যাচ্ছে না, ঋণ এই কাজ করলে ঋণ খারাপ হতে পারে বা ভালো হতে পারে, কি করলে, এই জিনিসগুলো পরামর্শ দেওয়া বা দেখভাল করা। তো এখানে আমাদের
সাজেশনে যেটা আছে ক্রেডিট মনিটরিং কি, এই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে আছে ক্রেডিট মনিটরিং হলো একটি পরিষেবা, পরিষেবা বা আপনি আপনার আমার সেবা, ব্যাংকারের সেবা মূলত, যা যা গ্রাহকের ক্রেডিট প্রোফাইল এবং আর্থিক কার্যকলাপগুলি পর্যালোচনা করা, নিরীক্ষণ করা এবং মূল্যায়ন করাকে বোঝায়। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু বই পুস্তকের যে ভাষাটা অ্যাপ্লাই করতে হয় সেই ভাষার অ্যাপ্লাই আলোকে আমরা একটু লেখার চেষ্টা করব। আচ্ছা, তো এটিতে গ্রাহকের ক্রেডিট রিপোর্ট এবং ক্রেডিট স্কোরগুলির ক্রমাগত নজরদারি রেখে পরিবর্তনগুলি শনাক্ত করে, যেমন নতুন অ্যাকাউন্ট, বিলম্বে অর্থ প্রদান বা পরিচয় অসঙ্গতি ইত্যাদি পর্যালোচনা ও নিরীক্ষণ করে থাকে। ব্যাংকগুলি গ্রাহকের ক্রেডিট অবস্থান সম্পর্কে অবগত থাকতে, সম্ভাব্য জালিয়াতি বা ত্রুটি শনাক্ত করতে এবং আরও সচেতন আর্থিক সিদ্ধান্ত সাহায্য সাহায্য করতে এই তথ্য ব্যবহার করে। কোনো সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হলে ব্যাংক গ্রাহককে তাদের ঋণ এবং আর্থিক সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নিতে গ্রাহককে সতর্ক করে। যে কথাটা আমি বললাম, যে ব্যাংকার শুধু তাকে ঋণ দেওয়া, একজন গ্রাহককে ঋণ দেওয়াই না, ব্যাংকার আর্থিক একজন উপদেষ্টা হিসেবে কাজ করে, তাকে আর্থিক সুপরামর্শ বা ভালো পরামর্শ হিসেবে কাজ করে। তো তার কোনো আহ, তার কোনো সন্দেহজনক কার্যকলাপ যদি হয়, আপনি বুঝতে পারতেছেন যে না এটা তার ব্যবসায়ের জন্য ক্ষতি বা এটা ক্ষতি হতে পারে, তাহলে আপনি তাকে পরামর্শ দিতে পারেন। ক্রেডিট মনিটরিং গ্রাহকের ক্রেডিট অবস্থা সম্পর্কে অবগত থাকার এবং আর্থিক নিরাপত্তা বজায় রাখার একটি মূল্যবান হাতিয়ার। সুতরাং আমরা বলতে পারি ক্রেডিট নিরীক্ষণ বা ক্রেডিট মনিটরিং হলো গ্রাহকের ক্রেডিট প্রোফাইল এবং ক্রেডিট সম্পর্কিত আর্থিক কার্যকলাপের উপর ঘনিষ্ঠ নজর রাখা এবং গ্রাহকের ক্রেডিট অবস্থান সম্পর্কে অবগত থাকা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং জালিয়াতি বা ত্রুটি শনাক্ত করাকে বোঝায়। আচ্ছা, অনেক ধরনের কার্যকলাপ এখানে বলা আছে। আপনি এর প্রেক্ষিতে কি বুঝলেন, এটা আপনি আপনি নিজের ভাষায় লিখবেন, এটা যে জোর করে মুখস্থ করতে হবে এমন না। তাহলে এখানে দুই তিনটা বিষয় আপনি একটু মনে রাখবেন। তার আর্থিক কার্যাবলী পর্যালোচনা করা, নিরীক্ষণ করা, মূল্যায়ন করা, এই দুই তিনটা কথা একটু মনে রাখবেন। হুম। আর বাদ বাকিগুলো কিন্তু আপনি আপনার মতো করে লিখতে পারবেন। তাহলে কি পর্যালোচনা করব, কি নিরীক্ষণ করব, কি মূল্যায়ন করব, আপনার কিন্তু অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তাহলে এই দু তিনটা শব্দ মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা আমরা ইয়েটা লিখতে পারবো, কেট মনিটরিংটা লিখতে পারবো। আচ্ছা, ডিসকাস দ্য স্টেপ অফ কেট মনিটরিং, তারপরে আমাদের কেট মনিটরিং এর ধাপগুলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো ক্রেডিট মনিটরিং এর ধাপগুলি এখানে, ক্রেডিট মনিটরিং ধাপ তিনটি: পরিমাপ, পর্যালোচনা এবং রিপোর্টিং। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। এক, পরিমাপ। পরিমাপ ক্রেডিট পর্যবেক্ষণের প্রাথমিক ধাপ, যেখানে ব্যাংক তার ঋণগ্রহীতাদের ঋণযোগ্যতা মূল্যায়ন করে। এর মধ্যে ঋণগ্রহীতা আর্থিক স্থিতিশীলতা, পরিশোধের ইতিহাস বলতে এখানে পরিশোধের উম, সে লেনদেন যে রিপেমেন্ট করছে, সে লেনদেন অর্থাৎ লোন যে পরিশোধ করছে, লোন পরিশোধের ইতিহাসটা কিরকম। এখানে পরিশোধের ইতিহাস বলতে লোন পরিশোধের ইতিহাস বোঝাবে, লোন পরিশোধের ইতিহাস বোঝাবে। এখানে লোন পরিশোধের হিস্টোরিটা কিরকম, সে লোন কি নিয়মিত দিয়ে আসছে না লোন কি নিয়মিত দিয়ে আসছে না, এই জিনিসটা আমাদের এখানে পর্যালোচনা করে আমরা দেখি। কারণ এটা অবশ্যই আমরা ব্যাংকে যখন লোন দিয়ে থাকি, আমরা যখন লোনের যখন পাঠাইছি, হেড অফিসে পাঠাইছি অ্যাপ্রাইজার, তখন কিন্তু স্টেটমেন্টগুলো, লোনের স্টেটমেন্টগুলো আমরা কিন্তু দেখেছি যে সে নিয়মিত লোন পেমেন্ট করছে নাকি, বা মাসে কয় তারিখে পেমেন্ট করছে বা কোন তারিখে, এই জিনিসগুলো কিন্তু আমরা স্টেটমেন্টে পর্যালোচনা করি, তাই না? এই জিনিসগুলো আর কি, ওই কথাটা এখানে বলা আছে। পরিশোধের ইতিহাস মানে লোন পেমেন্টের ইতিহাস এবং তাদের আর্থিক বাধ্যবাধকতা বাধ্যবাধকতা পূরণের ক্ষমতা সহ বিভিন্ন কারণে মূল্যায়ন করা থাকে। ক্রেডিট ঝুঁকি পরিমাপ করার জন্য ব্যাংক ক্রেডিট স্কোরিং মডেল, আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রাসঙ্গিক ডেটা ব্যবহার করে ঋণ গ্রহীতা ঋণ যোগ্যতা গণনা করে বা পরিমাপ করে। পর্যালোচনা, পর্যালোচনা আমরা কি পর্যালোচনা করি? আমরা পর্যালোচনা করি বিভিন্ন ঝুঁকি পর্যালোচনা করি, বিভিন্ন ঝুঁকি পর্যালোচনা করে থাকে, যে ক্রেডিট ঝুঁকি পরিমাপ করার পর ব্যাংক পর্যালোচনা পর্যায়ে চলে যায়। এই পদক্ষেপের সময় ব্যাংক ক্রমাগত ঋণ গ্রহীতার আর্থিক কর্মক্ষমতা এবং ঋণের সারা জীবন ধরে ক্রেডিট যোগ্যতা পর্যবেক্ষণ করে। সারা জীবন ধরে বলতে একটা নির্দিষ্ট সময় পর, 2 বছর বা 3 বছর বা 4 বছর ধরে তার ক্রেডিট যে একটা ইতিহাস, তার স্টেটমেন্টের যে একটা ইতিহাস, সেই স্টেটমেন্টটা আমরা পর্যালোচনা করে দেখি। এর মধ্যে ঋণ গ্রহীতার আর্থিক অবস্থা
আয় ব্যয় এবং অন্যান্য আর্থিক সুযোগের মূল্যায়ন। ব্যাংকগুলি ঋণ গ্রহীতাদের শিল্পের পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা এবং আচ্ছা, এটা দেখবেন পর্যালোচনা। আর রিপোর্টিং হচ্ছে আমরা রিপোর্ট প্রদান করবো। রিপোর্টিং হচ্ছে ক্রেডিট পর্যবেক্ষণের চূড়ান্ত ধাপ। ব্যাংকগুলি তার ক্রেডিট পারফরমেন্সের রেকর্ড বজায় রাখে এবং তাদের ঋণ পোর্টফোলিও সামগ্রিক কাঠামো ট্র্যাক করার রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টগুলি ব্যাংকের ক্রেডিট রিস্ক এক্সপোজারের একটি বিস্তৃত ওভারভিউ প্রদান করে। এক্সপোজার বলতে আমরা কিছু কিছু মানে আছে যেগুলো আমরা দেখা যাচ্ছে যে স্কিপ করে চলে যায়, বুঝি না বা ব্রেনে নিতে চাই না, এরকম নেওয়া যাবে না। ক্রেডিট রিস্কের সীমা, এক্সপোজার অর্থ সীমা বুঝাবে, হ্যাঁ, সীমা সীমা ঋণের সীমা, সীমা বুঝাবে এটা, হ্যাঁ। বিস্তৃত ওভারভিউ প্রদান করে তাদের ঋণ দেওয়ার নীতি বা ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল এবং সম্ভাব্য পোর্টফোলিও সামঞ্জস্য সম্পর্কে জ্ঞাত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রিপোর্টিং নিয়ন্ত্রক সম্মতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং স্টক হোল্ডারদের সঠিক এবং আপ টু ডেট তথ্য সরবরাহ করে ক্রেডিট পর্যবেক্ষণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তো এই বিষয়গুলো আমাদের একটু দেখতে আছে। পর্যায় পর্যায়ভিত্তিক ক্রেডিট তত্ত্বাবধান, মনিটরিং এবং ফলো আপ নিয়ে আলোচনা করুন। এই প্রশ্নটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, যে পর্যায়ভিত্তিক ক্রেডিট তত্ত্বাবধান, মনিটরিং এবং ফলো আপ নিয়ে আলোচনা করুন। আপনাদের এখানে প্রশ্নের কিন্তু বিভিন্ন ভাবে দিতে পারেন। আপনি প্রশ্ন যখন অ্যান্সার করবেন, প্রশ্নটা যখন করবেন, আপনি খুব সুন্দরভাবে প্রশ্নটা বুঝবেন আগে। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে দিতে পারে। ক্রেডিট মনিটরিং এর ধাপ, ক্রেডিট মনিটরিং এর ধাপ আপনি আপনি কোনো লোন দিতে যাচ্ছেন বা লোন দিয়েছেন ব্যাংকে, এমন একটি সুষ্ঠু লোনের জন্য কি কি ধাপ, মনিটরিং এ কি কি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে বা কি কি স্টেপ আপনাকে অতিক্রম করতে হয় আলোচনা করুন। এইরকম বানিয়ে বানিয়ে দিবে আর কি, বিভিন্ন রকম। মানে আমি এখানে আহ, হচ্ছে কবির ভাই বলেছিল আমাকে যে একটু প্রশ্নগুলো একটু পাওয়া যাচ্ছে না, বা একটু দু একটা প্রশ্ন এরকম হয়েছে, কিন্তু দেখেছি অনেকগুলো প্রশ্নই কিন্তু সেখানে বইয়ের মধ্যে আছে। তবে ওই প্রশ্নগুলো আমরা একটু আহ, আমরা এখানে পড়েছি একভাবে, ওখানে আসছে আরেকভাবে, প্রশ্ন একই, অ্যান্সার একই করতে হবে। আচ্ছা, সমস্যাগ্রস্ত ঋণ, এই এই প্রশ্নটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা ব্যাংকে যে আমরা কাজ করি, সমস্যাগ্রস্ত ঋণটা কি, অর্থাৎ প্রবলেম লোন, যে লোনের টাকাটা আমরা আদায় করতে পারি না বা ঠিক মতো আদায় করতে পারছি না, সেটা হচ্ছে সমস্যাগ্রস্ত ঋণ, তাই না? যেটা আমরা ঠিক মতো আদায় করতে পারি না সেটা সমস্যাগ্রস্ত ঋণ। আচ্ছা, এই সমস্যাগ্রস্ত ঋণ 5 নাম্বার ইম্পর্টেন্ট, 7 নাম্বার ইম্পর্টেন্ট। আচ্ছা, 5 নাম্বারটা আগে দেখি। এখানে বলা আছে ডিসকাস দ্য স্টেজ ওয়াইজ ক্রেডিট সুপারভিশন, মনিটরিং এবং ফলো। তো স্টেজ ওয়াইজ এখানে যেটা বলা আছে, প্রি স্যাংশন, স্যাংশনের আগে এটা দেখে নেবেন। শোনেন, একটা কথা হচ্ছে যে আমি যেটা সাজেশনে দেইনি সেটা যে একবার গুরুত্বপূর্ণ না, ফেলে দেওয়ার মতো ওরকম না। আপনারা একবার করে তো অবশ্যই বই দেখবেন। সাজেশন হচ্ছে যারা বেশি পড়েছে তাদের কিছু শর্ট করে চাই, তাদের জন্য এটি। আর যারা পড়েনি তারা শর্ট করে চায়, তাদের জন্য সাজেশন না। যারা কিছুই পড়েনি তাদের জন্য সাজেশন না, কিন্তু এই সাজেশন হচ্ছে তারা নোট একবার শেষ করেছে, শেষ করে সবগুলা কভার করা কঠিন হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করে নেবে, তাদের জন্য সাজেশন। আর যারা একবার দেখায়নি তাদের জন্য সাজেশন কিন্তু না, শেষে দেখা যাবে যে সাজেশন কার্যকর হবে না। অতএব একবার অন্ততপক্ষে আপনারা দেখে নেবেন। ডিসকাস দ্য স্টেজ ওয়াইজ ক্রেডিট সুপারভিশন, মনিটরিং অ্যান্ড ফলো আপ। এখানে প্রি স্যাংশন কিছু আমাদের বড়ার সিলেকশন, বড়ার সিলেকশনের পূর্বে আমাদের কিছু কাজ থাকে, স্টেজ থাকে। আর পোস্ট স্যাংশন অ্যান্ড প্রি ডিসবার্সমেন্ট, আমরা স্যাংশনের পর, স্যাংশনের পর আর ডিসবার্সমেন্টের আগে কিছু কাজ থাকে। তারপরে আছে পোস্ট ডিসবার্সমেন্ট, আমার ডিসবার্সমেন্ট দেওয়ার পর আমাদের যে দায়িত্বগুলো বা মনিটরিং যে দায়িত্বগুলো থাকে, এই জিনিসগুলো আমাদের কিন্তু
এই জিনিসগুলো আমরা জানি, আমরা জানি, বুঝি, সবই জানি, কিন্তু আমরা এটা ভাষার মাধ্যমে লেখাটা, আমি কিন্তু বারবার এই কথাটাই বলি, আমরা ব্যাংকাররা ব্যাংকিং করতে করতে অবস্থা এমনই হয়ে গেছে, আমরা এমন কিছু নাই জানা নাই, সবই জানা আছে, বাট ওই জিনিসটা আমরা লিখতে পারি না, ভাষাটা ধরতে পারি না, বই পুস্তকে ভাষাটা আনতে পারি না, যার কারণে আমাদের এই সমস্যাটা হয়। আপনারা এতদিন তো যে ইয়েটা করছেন, ব্যাংকিং করছেন কি, এটা এটা কি জানেন? এটা কি জানেন? পর্যায়ভিত্তিক ক্রেডিট তত্ত্বাবধান, মনিটরিং এবং ফলো আপনি আলোচনা করুন। তাহলে এটা আপনাদের বইয়ে কিন্তু এইভাবে দেওয়া আছে, এটা যখন প্রশ্ন থাকবে তখন কিন্তু আপনার মাথা ঘুরবে, এটা আবার কি জিনিস, কি হলো এটা আবার। কিন্তু যখনই এটা প্রশ্নটা উত্তর, যখন যখন একবার দেখবেন আপনি যে কিছু কিছু জিনিস আবার ইংরেজি জিনিস ইয়া দেখবেন, কারণ এখানে আবার দেখতে গেলে আপনার কাছে একটু আবার মাথা গরম হতে পারে, এটার সঙ্গে সঙ্গে ইংরেজি একটু দেখতে যাবেন। কি এখানে বলা আছে? প্রি স্যাংশন কিছু আমাদের থাকে যে বড়োয়ার সিলেকশন করার আগে, বড়োয়ার সিলেকশন, ঋণ গ্রহীতা সিলেকশন করার আগে আমাদের কিছু সুপারভিশন, মনিটরিং এবং ফলো আপ সম্পর্কিত কিছু ইনফরমেশন থাকে। আবার পোস্ট স্যাংশন, বড়োয়ার সিলেকশন হয়ে গেছে তারপরে, এবং প্রি ডিসবার্সমেন্ট, ডিসবার্সমেন্টের পূর্বে আমাদের কিছু সুপারভিশন বা মনিটরিং কিছু থাকে। আর কি মনিটরিং থাকে? আমরা লোন দেওয়ার পর আমাদের কিছু মনিটরিং থাকে। তাহলে এই বিষয়গুলো কার না জানা? আমরা যারা কেইটে কাজ করি, যারা কেইটে কাজ আছে, যারা ম্যানেজার স্যার আছে, যারা ম্যানেজার স্যার দায়িত্ব পালন করে, সে স্যাম আছে বা সেন ম্যানেজার আছে, এবং যারা ঋণের ক্ষেত্রে যারা আছে, তারা প্রত্যেকে এই বিষয়গুলি জানে। তাহলে এই বিষয়গুলি প্রত্যেকে জানা, কিন্তু এই পয়েন্টটা যখন, প্রশ্নটা যখন আমাদের কাছে আসে, হাজির হবে, তখন কিছু আমাদের কাছে বিরক্তিকর কারণ হয়ে যাবে, এটা আবার কি জিনিস। তাহলে এই জিনিসটাই হচ্ছে এরকম পর্যায় ভিত্তিক, যে বিভিন্ন রকম পর্যায়, কোন 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 পর্যায়ে ঋণ গ্রহীতা, কোন প্রাক অনুমোদন অবস্থায় আছে, এখনো নির্বাচন আমরা করি নাই, ও এখনো অনুমোদন হয় নাই, আমরা ঋণ গ্রহীতাকে নির্বাচন করতেছি, এই পর্যায়ে আছে। তারপরে কোন পর্যায়ে আছে? লোনটা অনুমোদন পরবর্তী, অনুমোদন হবে, প্রাক বিতরণ, বিতরণের আগে, অনুমোদন হয়ে, সরি, অনুমোদন হয়ে গেছে, কিন্তু ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি, তার আগে কিছু আমাদের ইয়ে আছে। আর আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পরবর্তী, আমাদের বিতরণ করার পরবর্তী আমাদের কিছু কার্যক্রম আছে। এই জিনিসগুলো আমাদের ফলো আপ করতে হবে, এবং আমার বিশ্বাস যে এই জিনিসগুলো বানে লেখা যাবে, ভালো মতো বানে লিখতে পারবেন, একবার করে পড়ে যাবেন এটা। আমার প্রশ্ন এটা দেখলাম না, কারণ এই প্রশ্নটাও কিন্তু খারাপ যে ওটা বলছি না আমি, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভালো প্রশ্ন। আচ্ছা, আমরা আলোচনা করবো প্রবলেম লোন নিয়ে। তো সমস্যাগ্রস্ত লোন, সমস্যাগ্রস্ত ঋণ হলো ঋণ গ্রহীতার একটা আর্থিক প্রোফাইল, এটা আমরা তো বুঝি, সবই আমাদের জানা, সবই জানা, কিন্তু বই পুস্তকে ভাষায় নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাছে টাফ ব্যাপার, এটা হচ্ছে মূল কথা। তো সমস্যাগ্রস্ত ঋণ হলো ঋণ গ্রহীতার আর্থিক প্রোফাইল খারাপ হতে পারে, বা অর্থ প্রদানের সময় লঙ্ঘন হতে পারে, বা ব্যাংকের সুরক্ষিত অবস্থানে অবনতি হওয়ার সম্ভাবনাকে বোঝায়। তাহলে এখানে বিভিন্ন রকম কথা আমাদের এখানে রয়েছে, যে খারাপ হতে পারে, বা আমাদের ব্যাংকের আর্থিক প্রোফাইল, ঋণগ্রহীতার আর্থিক প্রোফাইল খারাপ হতে পারে, বা অর্থ প্রদান লঙ্ঘন হতে পারে, সময় লঙ্ঘন হতে পারে, ব্যাংকের আর্থিক অবস্থা অবনতি হতে পারে। এই ধরনের অবস্থা যদি হয়, তাহলে সেটাকে বুঝবো সমস্যাগ্রস্ত ঋণ। আচ্ছা, এটা সমস্যাগ্রস্ত ঋণের কোনো ঘটনা, ব্যাংক যদি মনে করে যে ঋণটি একটু উচ্চ ঝুঁকিতে রয়েছে, বা উচ্চ ঝুঁকি তৈরি করছে, তাহলে এই ধরনের ঋণকে সমস্যাগ্রস্ত ঋণ হিসেবে বিবেচনা করা হয়। এই সমস্যা বিভিন্ন কারণে দেখা যেতে পারে: ঋণ গ্রহীতার আর্থিক অসুবিধা, অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য। আচ্ছা, এটা লেখা পারবো। সমস্যা- সমস্যাগ্রস্ত ঋণ এমন একটি ঋণকে বোঝায় যা ঋণ চুক্তিতে বর্ণিত শর্তাবলী অনুযায়ী পরিশোধ না হওয়াকে বোঝায়। স্যার, 11টা 20 বাজে, এখন হয়তো আপনাদের সকালে উঠে আবার ইয়াকে যেতে হবে, ব্যাংকে যেতে হবে। আহ, এই এই নোটটা আপনাদের এই ইয়ার অনুযায়ী ধরবেন, আর এই প্রশ্নগুলো এক এক করে পড়বেন আপনারা। আশা করি এই প্রশ্নগুলো একবারে ইজি আছে, এত এত বেশি জটিল না, এত বেশি জটিল না, আশা করি আপনারা এগুলা পারবেন আর কি। তো এটা যত তাড়াতাড়ি আমরা এটা শেষ করে দেবো, এটা আর একটা অধ্যায় আছে, একটা অধ্যায় এটা শেষ করে দিয়ে আমরা অঙ্ক ধরবো। আর মোটামুটি সব দিনই আমরা এই ক্লাসগুলো করার চেষ্টা করব। আমরা অন্যান্য থিওরিক্যাল সাবজেক্ট, অন্যান্য সাবজেক্টগুলো সময় কমিয়ে নিয়ে আসবো, আধা ঘন্টা করব, আধা ঘন্টা। অন্যান্য সাবজেক্টের যেমন আপনাদের হচ্ছে এরকম বিষয় ছিল, যে দিনে হয়তো কোনোদিন 2টা করে ক্লাস ছিল, কোনোদিন একটা করে ক্লাস।
যেদিন থিওরির ক্লাস আছে একটা, সে থিওরি ক্লাসকে ভেঙে দুইটা করব। একটা হচ্ছে থিওরি ক্লাস আধা ঘন্টা চলবে, 30 মিনিট চলবে, আর 30 মিনিট চলবে অঙ্কের ক্লাস। আর আর পরের দিন যে দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসের মধ্যে যদি থিওরি ক্লাস থাকে ওটাকে আবার ভেঙে আমি দুইটা করব। আর পরে একটা ক্লাস, আর অঙ্কের যেটা ক্লাস সেটা করব। এরকম ভাবে আমাদের আগাইতে হবে, তা না হলে উপায় নেই, বেশি দিন সময় নেই। খুব হাই ভোল্টেজ একটা পড়াশোনার চাপ মারেন, আপনিও দেন, আমিও আপনাদের একটু সময় দেই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হুম। আর এই রুটিনটা আমি আজকেই দেবো আপনাদের। এই যে নতুন রুটিনটা আজকেই দেবো, আগামীকাল ইনশাল্লাহ আছে আমাদের, আমরা আগামীকাল দেখবো। আর তাহলে আজকে 11:30 বেজে গেছে, ওনাকে সকালে উঠে আবার ব্যাংকে যেতে হবে আমাদের। তো তাহলে আজকে এখানে রাখতে চাচ্ছি, স্যার। আসসালামু আলাইকুম, ঠিক আছে স্যার। ওয়ালাইকুম সালাম, স্যার। স্যার, তাহলে ঠিক আছে স্যার, তাহলে আজকে এখানে রাখি তাহলে, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার।